আজ আমরা ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের তাপের ঘটনাসমূহ এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তাপের ঘটনাসমূহ মানে তাপের প্রভাবে কি কি ঘটনা ঘটে পরিবেশে, যেমন তাপীয় প্রসারণ, তাপের পরিবহনের ফলে কি হয়, এই সমস্ত ব্যাপার নিয়ে। প্রথমেই আসি তাপীয় প্রসারণ। তাপীয় প্রসারণ বলতে আমরা তো জানি পদার্থের 3 রকম অবস্থা, একটা কঠিন, দ্বিতীয় নম্বর হলো তরল এবং তৃতীয় নম্বর হলো গ্যাসীয়। এই 3 ধরনের পদার্থেরই তাপের প্রসারণ ঘটে। তাপ মানে তাপ প্রয়োগ হলে 3 রকমের পদার্থেরই প্রসারণ ঘটে, কিন্তু 3টে পদার্থের প্রসারণের ক্ষমতাটা বিভিন্ন। অর্থাৎ কঠিনের প্রসারণটা সবচেয়ে কম হয়, তাপ প্রয়োগ করলে কঠিনের যা প্রসারণ হয় তরলের তার থেকে বেশি প্রসারণ হবে, আর গ্যাসের প্রসারণটা অধিক মাত্রায় ঘটবে। অর্থাৎ কঠিন, তরল বা গ্যাসীয় এই 3টে পদার্থের অবস্থার মধ্যে গ্যাসের প্রসারণটা সবচেয়ে বেশি তাপ প্রয়োগ করার ফলে। কঠিন বস্তুর নির্দিষ্ট আকার আছে, আমরা সবাই জানি, আর এই আকার থাকার কারণে আকার এবং আয়তন তো অবশ্যই আছে, প্রত্যেকেরই আয়তন আছে, কঠিন, তরল এবং গ্যাসীয়। কিন্তু কঠিন বস্তুর নির্দিষ্ট আকার থাকার কারণে তার এই যে তাপীয় প্রসারণ, এটা 3 ধরনের হয়। একটা হলো দৈর্ঘ্য প্রসারণ, একটা হলো ক্ষেত্র প্রসারণ, আর 3 নম্বর হলো আয়তন প্রসারণ। দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ। দৈর্ঘ্য প্রসারণ অর্থাৎ কঠিনের দৈর্ঘ্য বরাবর যে প্রসারণটা ঘটবে সেটা হলো দৈর্ঘ্য প্রসারণ। আর কঠিনের কোনো একটা ক্ষেত্রে যে ক্ষেত্রটার যতটা প্রসারণ ঘটবে, তাপের প্রভাবে একটা ক্ষেত্রফলে যতটা প্রসারণ ঘটবে সেটা হলো ক্ষেত্র প্রসারণ। আর আয়তন প্রসারণ স্বাভাবিকভাবে আয়তন যতটা বাড়বে সেটা হলো আয়তন প্রসারণ। তরল বা গ্যাসের নির্দিষ্ট আকার কঠিনের মতো থাকে না বলে এদের কেবলমাত্র আয়তন প্রসারণটা দেখা যায়। এবার আমরা আসব দৈনন্দিন জীবনে কিছু অভিজ্ঞতার আলোকে কঠিন পদার্থের প্রসারণ। অর্থাৎ এই যে দৈনন্দিন বিভিন্ন ঘটনাবলী, যেমন ধরো কাঁচের শিশি বা বোতলে যদি ধাতব ঢাকনা থাকে, অনেক সময় কি হয় ঠান্ডায় বা এমনি নর্মাল টেম্পারেচারেই খুব জোরে সেটা আটকে যায়, এমনভাবে আটকে যায় যেটা সেটা সহজে খোলা যায় না। সেই ধাতব ঢাকনাটাকে যদি আমরা সামান্য একটু উত্তপ্ত করি তাহলে খুব সহজেই খুলে যায়। তার কারণ ওই যে ধাতব ঢাকনাটা সেটা তাপের প্রভাবে সামান্য একটু বড় হয়েছে, অর্থাৎ প্রসারিত হয়েছে। সেই প্রসারণের ফলে সেটা আলগা হয়ে যায়, আর আলগা হয়ে গেলেই খুলে যায়। আবার আরেকটা উদাহরণ যেটা তোমরা সবাই জানো, গরুর গাড়ির কাঠের চাকায় লোহার বেড় পরানো হয়। এই যে লোহার বেড়টা কীরকম করা হয় না, একটুখানি কাঠের চাকার তুলনায় পরিধিতে আকারে একটু ছোট করা হয়। তারপর সেই লোহার বেড়টাকে গরম করা হয়। গরম করা হলে কি হবে না, সেটা প্রসারিত হবে, আর প্রসারিত হলে সেই অবস্থাতেই, গরম অবস্থাতেই ওই চাকার উপরে লাগিয়ে দেওয়া হয়। সেটা কোনো রকম পেরেক বা স্ক্রু ছাড়াই বেশ শক্তভাবে ঠান্ডা হলে আটকে বসে যায়। আবার অনেক সময় দেখা যায় কোনো মোটা কাচের পাত্রে যদি গরম জল ঢালি তখন পাত্রটা ফেটে যায়। এর কারণ কি না, যখন কাচের পাত্র, কাঁচকে আমরা জানি কাঁচটা হচ্ছে তাপের কুপরিবাহী। এবার মোটা কাঁচ যখনই বলছি, তখনই যখন গরম জলটা ঢালছি তখন ভেতরের পোর্শনটা, কাঁচের যে পাত্র তার ভেতরের পোর্শনটা স্বভাবতই কি হচ্ছে, প্রসারিত হচ্ছে। আর এই প্রসারণ ভেতরের দিকটা হচ্ছে, বাইরের দিকটা তো তখনও যেহেতু কাঁচ তাপের কুপরিবাহী, বাইরের দিকে তাপ
সহজে চলাচল করতে পারছে না, বাইরের দিকটা তখনও সংকুচিতই থেকে যাচ্ছে। এর ফলে কি হয়, ভেতর দিকটা বড় হয়ে যাচ্ছে আর বাইরেটা ছোট থেকে যাচ্ছে। তখন কাঁচের পাত্রটা চাপে ফেটে যাচ্ছে। এই ধরনের বিভিন্ন ছোটোখাটো ঘটনাবলী আমরা দৈনন্দিন জীবনে প্রায়শই দেখতে পাই, যেগুলোর প্রধান কারণ হলো কঠিন পদার্থের প্রসারণ। এরপরে যেটা আসবো সেটা হলো বিভিন্ন কঠিন পদার্থ, এই ধরো লোহা, পিতল, তামা, বিভিন্ন কঠিন পদার্থে তাদের প্রসারণের পরিমাণটা বিভিন্ন। হয়তো একই উষ্ণতা বৃদ্ধি করলাম, হয় 5 ডিগ্রি উষ্ণতা বাড়ালাম, ধরো 5 ডিগ্রি উষ্ণতা বাড়ালাম, এরপর লোহার যে পরিমাণ প্রসারণ হলো তামার ক্ষেত্রে সেই পরিমাণ প্রসারণটা হবে না, কারো বেশি কারো কম। এর একটা পরীক্ষা আছে, সেটা হলো দ্বিধাতব পাত। দ্বিধাতব পাত বলতে কি জিনিস না, দ্বিধাতব কথাটা থেকেই আসছে দুটো ধাতু দিয়ে তৈরি, দুটো ধাতু দিয়ে তৈরি একটা পাত। মানে ধরে নিচ্ছি আমি এখানে একটা আছে পাত, সেটা পিতল দিয়ে তৈরি, আরেকটা পাত আছে কিউ, যেটা লোহা দিয়ে তৈরি। সে দুটো পাত দুটো ধাতুর তৈরি, আর সেটাকে রিবেট দিয়ে জয়েন করা আছে। এরপর নর্মাল টেম্পারেচারে সেটা সোজা অবস্থায় আছে, মানে ঘরের স্বাভাবিক টেম্পারেচারে সেটা সোজা অবস্থায় আছে। এরপর সামান্য একটু উত্তপ্ত করা হয়েছে, দুটোকেই সমপরিমাণ উত্তপ্ত করা হয়েছে। দেখা গেছে যে এটা কিছুটা বেঁকে গেছে মানে পিতলের দেখা যায় পিতলের প্রসারণটা, ওই যে বললাম যে একই উষ্ণতা পরিবর্তনের ফলে বিভিন্ন কঠিনের প্রসারণটা বিভিন্ন রকম হয়, তাহলে পিতলের প্রসারণটা এখানে দেখা গেছে একটু বেশি, আর লোহার প্রসারণটা এখানে দেখা গেছে একটু কম। তার জন্য দেখা যায় এই পাতটা এই রকমভাবে বেঁকে গেছে, মানে বেন্ডিংটা এইভাবে, পিতলের দিকটা বাইরের দিকটা আর লোহাটা ভেতরের দিকে থেকে গেছে। এই পরীক্ষাটাই কি প্রমাণ করে, যে একই উষ্ণতা বৃদ্ধিতে বিভিন্ন কঠিন পদার্থের প্রসারণ বিভিন্ন হয়। এরপর আমি যেগুলোতে আসবো সেগুলো হলো কঠিন, তরল বা গ্যাসীয়, তিনটে পদার্থেরই প্রসারণ গুণাঙ্ক। এতক্ষণ বলছিলাম তাপের প্রভাবে প্রসারণ হয়, এরপর প্রসারণ গুণাঙ্ক নিয়ে আলোচনা করব। প্রসারণ গুণাঙ্ক বলতে কি বোঝায় না, কঠিন পদার্থের, প্রথমেই বলেছিলাম যে কঠিন পদার্থ একটা নির্দিষ্ট আকার আছে, তার জন্য তার 3 রকমের প্রসারণ পাওয়া যায়। না কি কি, একটা দৈর্ঘ্য প্রসারণ, একটা ক্ষেত্র প্রসারণ, একটা আয়তন প্রসারণ। তাহলে তিনটে প্রসারণের ক্ষেত্রে তিনটে প্রসারণ গুণাঙ্কও পাবো আমরা। তিনটে প্রসারণ গুণাঙ্ক বলতে কঠিন পদার্থের ক্ষেত্রে প্রথমেই আমি ধরে নিচ্ছি রৈখিক প্রসারণ গুণাঙ্ক, বা রৈখিকটাকে বলা যায় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। রৈখিক প্রসারণ গুণাঙ্ক কাকে বলে তাহলে না, কোনো একটি কঠিন পদার্থের একক উষ্ণতা বৃদ্ধিতে, অর্থাৎ 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে এর প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। মানে মনে করছি তাহলে যে θ1 ডিগ্রি উষ্ণতাতে কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য হলো L1, θ1 ডিগ্রি উষ্ণতাতে দৈর্ঘ্য হলো L1। এরপর উষ্ণতা বৃদ্ধি করে উষ্ণতাটাকে করা হয়েছে θ2 ডিগ্রি সেন্টিগ্রেড। সেই θ2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে ওই পদার্থটারই দৈর্ঘ্য তাহলে নিশ্চয়ই বেড়ে যাবে। θ2টা উষ্ণতা বৃদ্ধি করা হয়েছে, উষ্ণতা তাহলে ওটা বেড়ে গিয়ে মনে করছি হয়েছে তার দৈর্ঘ্য L2। তাহলে কত উষ্ণতা বৃদ্ধি করা হয়েছে না, θ2 - θ1 ডিগ্রি, এই এতটা উষ্ণতা বৃদ্ধি করা হয়েছে, এত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করা হয়েছে, এটা হলো উষ্ণতা বৃদ্ধি।
আর দৈর্ঘ্য বৃদ্ধি কতটা হয়েছে না L2 মাইনাস L1, এটা হলো দৈর্ঘ্যের বৃদ্ধি বা রৈখিক বৃদ্ধি, এটাই মনে করি দৈর্ঘ্যের বৃদ্ধি, এতটা দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটেছে বা বৃদ্ধিটাকে প্রসারণও বলা যেতে পারে, এতটা দৈর্ঘ্যের প্রসারণ ঘটেছে। এরপর তাহলে আমরা ধরে নিচ্ছি θ2 মাইনাস θ1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দৈর্ঘ্যের বৃদ্ধি হয়েছে এতটা। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে কত দৈর্ঘ্যের বৃদ্ধি হয়েছে না 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে দৈর্ঘ্যের বৃদ্ধি হয়েছে কত হবে না L2 মাইনাস L1 ডিভাইড বাই L1 ইন্টু θ2 মাইনাস θ1 প্রতি একক দৈর্ঘ্যের 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে একটু লেখাটা ভুল হয়েছে, যে প্রতি একক দৈর্ঘ্যে দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটেছে L2 মাইনাস L1 ভাজিত L1, প্রতি একক দৈর্ঘ্য যেহেতু বলেছি তাই ভাজিত L1, আর প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তাই θ2 মাইনাস θ1। তাহলে এইটাকেই বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, বা এইটাকে আলফা চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কী হলো? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সমান L2 মাইনাস L1 ডিভাইড বাই L1 ইন্টু θ2 মাইনাস θ1। তাহলে L2 মাইনাস L1কে আমি লিখতে পারি দৈর্ঘ্যের প্রসারণ বা রৈখিক প্রসারণ, দৈর্ঘ্য প্রসারণ। L1কে লিখব আমি প্রাথমিক দৈর্ঘ্য, আর θ2 মাইনাস θ1টা হলো উষ্ণতা বৃদ্ধি। এখান থেকে আমি করতে পারি L2 মাইনাস L1 সমান আলফা L1 ইন্টু θ2 মাইনাস θ1। এখান থেকে অতএব L2 সমান L1 কমন নিয়ে নিচ্ছি, 1 প্লাস আলফা ইন্টু θ2 মাইনাস θ1। তাহলে L2 মানে অন্তিম দৈর্ঘ্যটা হলো L1 ইন্টু 1 প্লাস আলফা θ2 মাইনাস θ1, যেখানে আলফা হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা রৈখিক প্রসারণ গুণাঙ্ক। এইভাবে এই গেল কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নির্ণয় করা হলো যেটা। এরপর আছে কঠিন পদার্থের একইভাবে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলতে কোনো কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে আবার বিটা দিয়ে প্রকাশ করা হয়, যেমন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আলফা দিয়ে প্রকাশ করা হলো, সেরকম ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে বিটা দিয়ে প্রকাশ করা হয়। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? এর সংজ্ঞাটা তাহলে হলো কোনো কঠিনের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করলে এর পৃষ্ঠতলের একক ক্ষেত্রফলে যে পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি হয় তাকে ওই কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে। একক ক্ষেত্রফলে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করলে যে পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি পাবে সেটাই হলো তার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। এটাকেও তাহলে ওই একইভাবে নির্ণয় করা যায়।
তাহলে মনে করছি θ1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটা ধাতব প্লেটের ক্ষেত্রফল হলো A1, আর উষ্ণতা বৃদ্ধি করে θ2 ডিগ্রি সেন্টিগ্রেড করা হয়েছে, তখন ধাতব প্লেটের ক্ষেত্রফল হলো A2। তাহলে উষ্ণতার বৃদ্ধি হলো θ2 মাইনাস θ1 ডিগ্রি সেন্টিগ্রেড, উষ্ণতা বৃদ্ধি, আর ক্ষেত্রফল বৃদ্ধি হলো A2 মাইনাস A1, এটা হলো ক্ষেত্রফল বৃদ্ধি, ক্ষেত্রফল বৃদ্ধি বা ক্ষেত্রের প্রসারণ। এরপর তাহলে θ2 মাইনাস θ1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে ক্ষেত্রফল বৃদ্ধি হয়েছে এতটা। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক ক্ষেত্রফলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক ক্ষেত্রফলে ক্ষেত্র প্রসারণ কত হবে? না, ক্ষেত্র প্রসারণ হবে A2 মাইনাস A1 ভাজিত A1 ইন্টু θ2 মাইনাস θ1। একে আগেই বললাম একে বিটা চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, তাহলে এই বিটাটা হলো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, যেটা হলো A2 মাইনাস A1 ভাজিত A1 ইন্টু θ2 মাইনাস θ1। এই A2 মাইনাস A1টা হলো ক্ষেত্র প্রসারণ, আর A1 হলো প্রাথমিক ক্ষেত্রফল, আর θ2 মাইনাস θ1 হলো উষ্ণতার বৃদ্ধি। তাহলে এখান থেকে আমি বের করে নেব A2 সমান একইভাবে আগের মতোই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মতোই A2 সমান A1 ইন্টু 1 প্লাস বিটা ইন্টু θ2 মাইনাস θ1, এই হলো A2। A2 মানে হচ্ছে অন্তিম ক্ষেত্রফল, আর A1 হলো প্রাথমিক ক্ষেত্রফল, বিটা হলো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আর θ2 মাইনাস θ1 হলো উষ্ণতা বৃদ্ধি। তাহলে এইভাবে আমরা কি বের করলাম? না, কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। আরেকটা প্রসারণ গুণাঙ্ক হলো, প্রথমে বের করলাম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, তারপর বের করলাম ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, এরপরে 3 নম্বরটা হলো আয়তন প্রসারণ গুণাঙ্ক। কঠিন পদার্থেরই আয়তন প্রসারণ গুণাঙ্ক। এই আয়তন প্রসারণ গুণাঙ্ককে গামা দিয়ে প্রকাশ করা হয়। ঠিক একইভাবে আগের মতোই দৈর্ঘ্য এবং ক্ষেত্র প্রসারণের মতোই এখানেও কোনো কঠিন বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করলে ওর একক আয়তনে আগেরটাই ছিল, প্রথমেরটাই ছিল একক দৈর্ঘ্যে, তারপরেরটাই ছিল একক ক্ষেত্রফলে, এরপরেরটা হলো একক আয়তনে। একই উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করা হয়েছে, উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করে ওর একক আয়তনে যে পরিমাণ আয়তন বৃদ্ধি ঘটে তাকে ওই কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। একেও একইভাবে নির্ণয় করা যায়। মনে করা যাক θ1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো একটা ধাতব গোলকের আয়তন হলো V1, কঠিন ধাতব গোলকের আয়তন হলো V1। θ2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করে θ2 ডিগ্রি সেন্টিগ্রেড করা হয়েছে, এবং θ2 ডিগ্রি সেন্টিগ্রেডের উষ্ণতায় আয়তন বৃদ্ধি পেয়ে হয়েছে V2। তাহলে উষ্ণতার বৃদ্ধি হলো θ2 মাইনাস θ1 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হলো উষ্ণতার বৃদ্ধি, আর V2 মাইনাস V1 এটা হলো আয়তন বৃদ্ধি বা আয়তনের প্রসারণ। তাহলে θ2 মাইনাস θ1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তনের প্রসারণ হয়েছে V2 মাইনাস V1। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক আয়তনে
আয়তন প্রসারণ হয়েছে v2 মাইনাস v1 ভাজিত v1 প্রতি একক আয়তনে, তাই v1 ভাজিত v1 করা হয়েছে। আর উষ্ণতার বৃদ্ধি θ2 মাইনাস θ1, তাই θ2 মাইনাস θ1 দিয়ে ভাগ করা হয়েছে। তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক, এটাই হলো আয়তন প্রসারণ গুণাঙ্ক, যাকে লেখা হয় গামা দিয়ে। এই গামা সমান তাহলে লিখতে পারি v2 মাইনাস v1 ভাজিত v1 ইন্টু θ2 মাইনাস θ1। এখান থেকে আমি বের করে নিতে পারি ঠিক আগেরগুলোর মতোই v2 সমান v1 ইন্টু 1 প্লাস গামা ইন্টু θ2 মাইনাস θ1। তাহলে v2 মাইনাস v1 হলো আয়তন প্রসারণ, v1 হলো প্রাথমিক আয়তন, আর θ2 মাইনাস θ1 হলো উষ্ণতার বৃদ্ধি। এই যে দেখলাম আলফা, বিটা, গামা, এই তিনটেরই তাহলে একক কি হবে? দেখা যায় আলফা, দেখলাম আমরা আলফা সমান L2 মাইনাস L1 ডিভাইড বাই L1 ইন্টু θ2 মাইনাস θ1, বিটা সমান A2 মাইনাস A1 ডিভাইড বাই A1 ইন্টু θ2 মাইনাস θ1, গামা সমান V2 মাইনাস V1 ডিভাইড বাই V1 ইন্টু θ2 মাইনাস θ1। তাহলে দেখা যাচ্ছে কি প্রথমের ক্ষেত্রেই দেখছি L2 মাইনাস L1 এর একক কি হবে না দৈর্ঘ্যের একক, L1 এর একক হবে দৈর্ঘ্যের একক, তাহলে দৈর্ঘ্যের একক ডিভাইড বাই আছে কেটে যাবে। নিচে আর একটা আছে θ2 মাইনাস θ1, এটা হলো উষ্ণতার বৃদ্ধি। তাহলে উষ্ণতার বৃদ্ধি মানে ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে সিজিএস পদ্ধতিতে এর একক হবে পার ডিগ্রি সেন্টিগ্রেড। প্রত্যেকটারই তাই। দেখো এটার ক্ষেত্রেও A2 মাইনাস A1 ভাজিত A1 মানে দুটোই ক্ষেত্রফলের একক, কেটে যাবে, শুধু পড়ে থাকবে উষ্ণতার একক। এক্ষেত্রেও আয়তনের একক কেটে যাবে, শুধু পড়ে থাকবে উষ্ণতার একক। তাহলে তিনটের ক্ষেত্রে সিজিএস পদ্ধতিতে আলফা, বিটা, গামা তিনটেরই হবে একক হবে পার ডিগ্রি সেন্টিগ্রেড, আর এসআই পদ্ধতিটা হবে পার কেলভিন। তাহলে দেখা যাচ্ছে আলফা, বিটা, গামা এই তিনটেরই এককগুলো কি কার উপর নির্ভর করছে না? দৈর্ঘ্যের উপরও নির্ভর করছে না, ক্ষেত্রফলের উপরও, এর ক্ষেত্রে দৈর্ঘ্যের উপরও নির্ভর করছে না, এর ক্ষেত্রে ক্ষেত্রফলের উপরও নির্ভর করছে না, আর এর ক্ষেত্রে আয়তনের উপরও নির্ভর করছে না। শুধুমাত্র কার উপর নির্ভর করছে না? শুধুমাত্র উষ্ণতার উপর নির্ভর করছে। এই গেল কঠিনের প্রসারণ। তাহলে কঠিনের প্রসারণ আমরা কি কি পড়লাম? প্রথমে হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, তারপর হলো ক্ষেত্র প্রসারণ, তারপর হলো আয়তন প্রসারণ। দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নির্ণয় করলাম, ক্ষেত্রফলের ক্ষেত্রে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক নির্ণয় করলাম, আর আয়তন প্রসারণের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্ক নির্ণয় করলাম। এরপর যেটা আছে সেটা হলো কঠিন, হলো কঠিনের পর এরপর তরল আছে। তরলের প্রসারণ ঠিক কঠিনের মতোই তরলেরও কিন্তু তাপের প্রভাবে মানে তাপ প্রয়োগ করলে তরলেরও প্রসারণ ঘটে। কিন্তু আগেই বলেছি কঠিনের ক্ষেত্রে নিজস্ব আকার আছে, কিন্তু তরলের নিজস্ব কোনো আকার নেই। তরলকে যে পাত্রে রাখবো সেই পাত্রেরই আকার ধারণ করবে। তাহলে তরলকে যদি উত্তপ্ত করা হয় তাহলে পাত্র সহ উত্তপ্ত করতে হবে, নাহলে তো তরল রাখার জায়গা থাকবে না। তো তরলকে রাখার জন্য পাত্র দরকার, এবং তরলকে উত্তপ্ত করতে গেলেও পাত্র সহ উত্তপ্ত করতে হবে। তাহলে তরলের যখন আয়তন প্রসারণ করবে তখন, তাহলে প্রথমে বলে দিই তরলের যেহেতু নিজস্ব কোনো আকার নেই, এর ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ বা ক্ষেত্র প্রসারণ
দুটোই থাকবে না। এর ক্ষেত্রে শুধুমাত্র থাকবে আয়তন প্রসারণ। আর এই যে বললাম, একটা যেহেতু পাত্রে রাখা হচ্ছে, কোনো একটা নির্দিষ্ট পাত্রে রাখা হচ্ছে, তাই তরলকে যখন উত্তপ্ত করা হচ্ছে তখন পাত্রটাও উত্তপ্ত হচ্ছে। তাহলে পাত্রেরও প্রসারণটাকে, মানে ধারক পাত্রে, যে পাত্রে রাখা হয়েছে সেটা ধারক পাত্র, সেই ধারক পাত্রেরও প্রসারণটাকে আমরা আমাদের ক্যালকুলেশনের মধ্যে নিয়ে আসব না। তাহলে তরলের যখন প্রসারণটাকে দেখব, তরলের ধারক পাত্রটারও প্রসারণ হবে এবং তরলটারও প্রসারণ হবে। প্রাত্যহিক জীবনে কিছু অভিজ্ঞতা, যেটা হলো কিছু অভিজ্ঞতা থেকে তরলের প্রসারণ আমরা দেখতে পাই। যেমন ধরো থার্মোমিটার, ডাক্তারি থার্মোমিটার বা এমনি যে কোনো থার্মোমিটার, তাতে কি থাকে, পারদের একটা নিয়মানুগ আয়তনের প্রসারণ ঘটে তাপ প্রয়োগের ফলে। মানে একটা নির্দিষ্টভাবে সেটা আয়তনে প্রসারণ হয়, কখনো বেড়ে যায় কখনো কমে যায়, এরকম না, একটা নির্দিষ্ট উষ্ণতা বৃদ্ধিতে একটা নির্দিষ্ট পরিমাণ আয়তন সেটার বেড়ে যাবে। তাই আমরা ডাক্তারি থার্মোমিটারে পারদটাকে ব্যবহার করি, এবং পারদটা ব্যবহার এই জন্যই করি যে পারদটা যেহেতু একটা তরল ধাতু, সেটাও একটা তরল, আর সেটাকে যখনই উষ্ণতা প্রয়োগ করা হয়েছে বা তাপ প্রয়োগ করা হয়েছে, তার উষ্ণতা বৃদ্ধি ঘটানো হয়েছে, তখন এটা একটা নিয়মানুগভাবে তরলটার প্রসারণ ঘটেছে। এবং প্রসারণের ফলে যেটা প্রসারণটাকে কাজে লাগিয়ে আমরা মাপতে পারি। থার্মোমিটারে যেহেতু মাপার অনেকগুলো স্কেল আছে, সেই স্কেল অনুযায়ী আমরা থার্মোমিটারে কতটা প্রসারিত হয়েছে, সেই প্রসারণ অনুযায়ী উষ্ণতাটা কত, সেই উষ্ণতাটাকে মাপতে পারি। এটা একটা তরলের প্রসারণের ফলে প্রাত্যহিক জীবনের অভিজ্ঞতা হিসাবে ধরে নিতে পারি। এরপর হচ্ছে যেটা বলছিলাম, যে তরলের যেহেতু পাত্রের প্রসারণটাকেও ধর্তব্যের মধ্যে নিয়ে আসছি, তাই তরলের দু রকমের প্রসারণ হয়। দু রকমের কি না, একটা হলো আপাত প্রসারণ। আপাত প্রসারণ কখন হয়? যখন পাত্রের প্রসারণটাকে উপেক্ষা করা হয়েছে। ধরো একটা পাত্রে একটা বিকারে জল আছে বা অন্য কোনো তরল আছে, একটা তরল আছে, এই তরলটাকে যখন আমি উত্তপ্ত করব, তখন পাত্রটাও কিছুটা উত্তপ্ত হবে, উত্তপ্ত হয়ে সেটাও বেড়ে যাবে, আর তরলটাও কিছুটা বেড়ে যাবে। এরপর পাত্রটা বেড়ে গিয়ে সেটা তার যে পাত্রের যেটা স্কেল আছে, সেই স্কেলের মাপগুলোও বেড়ে যাবে। তখন আমরা পাত্রের প্রসারণটাকে আমরা খালি চোখে অতটা বুঝতে পারি না, দেখি তরলটা কতটা প্রসারিত হয়েছে। এইভাবে যদি পাত্রের প্রসারণটাকে উপেক্ষা করি, তখন যে প্রসারণটা হলো সেটা হলো তরলের আপাত প্রসারণ। আর যদি এই পাত্রের প্রসারণ কত হয়েছে সেটা মেপে তরলের প্রসারণ কত হয়েছে, তাহলে প্রকৃত প্রসারণটা যখন আমরা মাপবো, মানে পাত্রের জন্য যে প্রসারণটা হয়েছে সেটা সংশোধন করে তরলের প্রকৃত প্রসারণটা মাপবো, সেই প্রসারণটাকে বলা হয় তরলের প্রকৃত প্রসারণ। তাহলে তরলের আপাত প্রসারণ আর প্রকৃত প্রসারণ, তাহলে তরলের দুটো প্রসারণ গুণাঙ্কও থাকবে, একটা হলো আপাত প্রসারণ গুণাঙ্ক আর একটা হলো প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। আপাত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে না, তরলের উষ্ণতা একক পরিমাণ অর্থাৎ 1 ডিগ্রি বৃদ্ধি করলে ওর প্রতি একক আয়তনে যে পরিমাণ আপাত প্রসারণ ঘটে তাকে ওই তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক বলে। অর্থাৎ ঠিক আগের মতোই ধরে নিচ্ছি θ1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটা তরলের আয়তন হলো V1 সিসি কিউবিক সেন্টিমিটার, আর θ2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, মানে উষ্ণতা বৃদ্ধি করে θ2 করা হয়েছে, আর সেই উষ্ণতায় আয়তনটা বেড়ে হয়েছে V2। তাহলে আপাত আয়তন V2টা হলো আপাত আয়তন। আপাত আয়তন বেড়ে আমরা যেটা আপাতভাবে দেখছি সেটা হলো V2।
তাহলে আপাত প্রসারণ ঘটেছে V2 মাইনাস V1। তাহলে এই θ2 মাইনাস θ1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে আপাত প্রসারণ ঘটেছে V2 মাইনাস V1। তাহলে 1 ডিগ্রি উষ্ণতার এটা হলো আপাত প্রসারণ। আর θ2 মাইনাস θ1 এটা হলো উষ্ণতার বৃদ্ধি। তাহলে θ2 ডিগ্রি মাইনাস θ1 এই উষ্ণতার বৃদ্ধিতে তরলের আপাত প্রসারণ হয়েছে V2 মাইনাস V1। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা মানে প্রতি একক পরিমাণ উষ্ণতা, 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করলে ওর প্রতি একক আয়তনে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক আয়তনে আপাত প্রসারণ কত হয়েছে? প্রতি একক আয়তনে আপাত প্রসারণ হয়েছে কত না V2 মাইনাস V1 ভাজিত V1 ইন্টু θ2 মাইনাস θ1। এটাকে লেখা হয় গামা এ। এ দেওয়া হয়েছে সাফিক্সে, তার কারণ হলো অ্যাপারেন্ট এক্সপানশন, আপাত প্রসারণ। সেটা হলো অ্যাপারেন্ট এক্সপানশন, সেখান থেকেই হয়েছে এ, গামা সাফিক্স এ। গামা এ সমান V2 মাইনাস V1 ডিভাইড বাই V1 ইন্টু θ2 মাইনাস θ1। এখান থেকে বের করা যেতে পারে V2 সমান V1 ইন্টু 1 প্লাস গামা এ ইন্টু θ2 মাইনাস θ1। এই হলো তরলের আপাত প্রসারণ। তাহলে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক একইভাবে নির্ণয় করা যেতে পারে। প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে তাহলে? না, কোনো তরলের উষ্ণতা একক পরিমাণ বা 1 ডিগ্রি বৃদ্ধি করলে ওর প্রতি একক আয়তনে যে পরিমাণ প্রকৃত প্রসারণ ঘটে, আগেরটাই ছিল যে পরিমাণ আপাত প্রসারণ ঘটে, এরপরেরটাই হলো যে পরিমাণ প্রকৃত প্রসারণ ঘটে, তাকে তরলটির প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলে। এটাও একইভাবে নির্ণয় করা যায়। মনে করি θ1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তরলটার আয়তন হলো V, আর θ2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা মানে উষ্ণতা বাড়িয়ে করা হয়েছে θ2 ডিগ্রি সেন্টিগ্রেড। θ2 ডিগ্রি সেন্টিগ্রেডে তার প্রকৃত আয়তনটাই ধরে নিচ্ছি V আর, সাফিক্সে আর দিয়েছি, তার কারণ হলো রিয়েল এক্সপানশন, সেই রিয়েল থেকে আর, V আর। তাহলে প্রকৃত প্রসারণ ঘটেছে VR মাইনাস V, আর এটা হলো প্রকৃত প্রসারণ। আর উষ্ণতা বৃদ্ধি ঘটেছে θ2 মাইনাস θ1, এটা হলো উষ্ণতার বৃদ্ধি। তাহলে প্রসারণ গুণাঙ্কটা কি হবে? প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা আর সমান একইভাবে আগের মতোই VR মাইনাস V ডিভাইড বাই V ইন্টু θ2 মাইনাস θ1। এই হলো প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। কঠিনের ক্ষেত্রে যেমন দেখলাম প্রসারণ গুণাঙ্কগুলোর একক হলো পার ডিগ্রি সেন্টিগ্রেড বা পার কেলভিন। তরলের ক্ষেত্রেও একইভাবে V এখানে আছে আয়তনের একক, এখানেও আয়তনের একক, আয়তনের একক দুটো কেটে যাবে, আর θ2 মাইনাস θ1 মানে হচ্ছে উষ্ণতার একক। তাহলে উষ্ণতার একক এই গামা এ বা গামা আর দুটোরই একক হবে পার ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হলো CGS একক, আর SI একক হলো পার কেলভিন।